এটা ছিল ফেব্রুয়ারি 1948 সালের ঘটনা এবং লোকেশনটা প্রায় সেই জায়গার কাছাকাছি ছিল যেখানে MH370কে 2014 সালে শেষবার রাইডারে দেখা গিয়েছিল, অর্থাৎ স্ট্রেট অফ ম্যালাক্কা। এটি মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে থাকা একটি সরু সমুদ্রপথ যেখান দিয়ে বিশ্বের হাজার হাজার সমুদ্রগামী জাহাজ চলাচল করে। সেদিন আবহাওয়া একদম পরিষ্কার ছিল, সমুদ্র ছিল শান্ত এবং বাতাসও সাধারণ দিনের মতোই ছিল খুবই প্রশান্ত। এই পথ দিয়ে আমেরিকান এবং ব্রিটিশ এর অনেক সমুদ্রগামী জাহাজ যাত্রা করেছিল, সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু হঠাৎ সেখানে থাকা কয়েকটি জাহাজের অডিওতে একটি অদ্ভুত সিগন্যাল আসতে শুরু করলো। আপনাদেরকে এমডি সাকির আলী ফ্যাক্ট এর ভিডিওগুলোতে আবারও আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অদ্ভুত সিগন্যালটি মর্স কোড ফরম্যাটে ছিল। মর্স কোড যোগাযোগের একটি ওল্ড স্কুল পদ্ধতি হলেও এটি ভয়েস মেসেজ এর তুলনায় অনেক বেশি রিলেবল ছিল। সাধারণত রেডিওতে যদি ভয়েস ট্রান্সমিট করা হয় তাহলে তা নির্ভর করে ডিস্ট্যান্স, অ্যাটমসফিয়ার এ থাকা বাধা যেমন ফগ, ডাস্ট, হিউম্যানিটি এবং লাইন অফ সাইট এর উপর। আর যখন এইসব বাধা থাকে তখন অডিও মেসেজ পুরোপুরি রিসিভার পর্যন্ত পৌঁছাতে পারে না, হয় সেটি ফেড হয়ে যায় অথবা রিসিভার এন্ড এ অনেক বেশি ডিস্ট্রোশনস নিয়ে পৌঁছায়। এর বিপরীতে মর্স কোড হলো ডটস এবং ড্যাশেস এর একটি কম্বিনেশন যেটা রিসিভার এন্ড এ ডিকোড করে পুরো ইংলিশ সেন্টেন্স তৈরি করা যায়। এই মেসেজ এর সবচেয়ে বড় সুবিধা হলো এটাকে হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত অ্যাটমসফিয়ার এর বাধার সত্ত্বেও পাঠানো যায়। সেদিন ম্যালাক্কা স্ট্রেট এ শিপগুলো যে মর্স কোড পেয়েছিল তার শুরুটা ছিল এভাবে: 3টি ডট, 3টি ড্যাশ এবং আবারও 3টি ডট। আর এই প্যাটার্নটাই দুবার রিপিট হয়েছিল। আর এরপর ডটস এবং ড্যাশেস এর একটি দীর্ঘ ধারাবাহিকতা ছিল। মর্স কোড দিয়ে এটাকে ডিকোড করলে শুরুর অংশে অর্থ দাঁড়ায় SOS SOS টিম শিপ SS অরেঞ্জ ম্যাডান এর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে শর্টস ওয়েভ ওয়্যারলেস থাকা জাহাজগুলো দ্রুত ডক্টর এর সাথে যোগাযোগ করুক। এটাই ছিল প্রথম পাওয়া মেসেজ। এরপর কোনো অপেক্ষা ছাড়াই দ্বিতীয় একটি মেসেজ আসে এবং তার ট্রান্সলেশন ছিল এভাবে: সম্ভবত সেকেন্ড অফিসার মারা গেছে, ক্রুর অন্যান্য সদস্যরাও মারা গেছে। মেডিকেল পরামর্শ নয়, বরং SOS আসলে যুদ্ধ জাহাজের পক্ষ থেকে জরুরি সাহায্যের আবেদন ছিল। এরপর SS অরেঞ্জ ম্যাডান এর অবস্থান পাঠান এবং তারপর শেষ একটি মেসেজ পাঠানো হয় যা সম্ভবত অসম্পূর্ণ ছিল। এই শেষ মেসেজে শুধু লেখা ছিল আই ডাই এবং এরপর মেসেজ শেষ হয়ে যায়। এই শেষ মেসেজ এর পর এক দীর্ঘ নীরবতা নেমে আসে। অন্য জাহাজগুলোর অডিও অপারেটরস সঙ্গে সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু অন্য দিক থেকে আর কোনো রেসপন্স আসে না। পরবর্তী কয়েক মিনিট ধরে এই নীরবতা বজায় থাকে এবং যেসব জাহাজ এই মেসেজ পেয়েছিল তাদের কাছে পরিষ্কার হয়ে যায় যে SS অরেঞ্জ ম্যাডান নামে এই শিপ এর সঙ্গে কিছু ভয়াবহ ঘটনা ঘটেছে। এই ভয়ঙ্কর মেসেজগুলো পাওয়ার পর সিলভার স্টার নামের সবচেয়ে কাছের একটি আমেরিকান মার্চান্ট শিপ ছিল। সিলভার স্টার এর ক্যাপ্টেন এই লোকেশনে যাওয়ার সিদ্ধান্ত নেন। যেখান থেকে সিগন্যাল এসেছিল তারা তাদের রুট পরিবর্তন করে দ্রুত SS অরেঞ্জ ম্যাডান এর দিকে এগিয়ে যেতে শুরু করে। প্রথমে তাদের মনে হয়েছিল হয়তো শিপটি ডুবে যাচ্ছে বা তার উপর কোনো আক্রমণ হয়েছে। কয়েক ঘন্টার যাত্রার পর সিলভার স্টার্স যখন সেই লোকেশনের কাছে পৌঁছায় তখন তারা বাইনোকুলার্স দিয়ে দেখে সেই জায়গায় সত্যি একটি সমুদ্রগামী জাহাজ দাঁড়িয়ে আছে। যখন তারা আরও কাছাকাছি পৌঁছায় তখন সিলভার স্টার্স এর ক্রু দেখে অবাক হয়ে যায় যে SS অরেঞ্জ ম্যাডান একদম ঠিক অবস্থায় আছে। না জাহাজে কোথাও কোনো ক্ষতির চিহ্ন ছিল, না ভিতরে পানি ঢোকার কোনো লক্ষণ। এটি চুপচাপ পানির উপর ভেসেছিল। আরও অদ্ভুত বিষয় ছিল, যদিও এটি একটি স্টিম ইঞ্জিন জাহাজ ছিল তবুও চিমনি থেকে কোনো ধোঁয়া বের হচ্ছিল না। সবচেয়ে অস্বাভাবিক ব্যাপার ছিল ডেকে কোনো নড়াচড়া ছিল না। এত বড় একটি জাহাজ অথচ পুরোপুরি নীরব। সিলভার স্টার এর ক্যাপ্টেন কিছুই বুঝতে পারছিলেন না। তিনি লাউড স্পিকার দিয়ে একাধিকবার ডাক দেন, হর্ন বাজান, কিন্তু সেখানে কোনো সাড়া ছিল না। ঢেউয়ের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। শেষ পর্যন্ত সিলভার স্টার্স এর ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে তিনি একটি দল পাঠাবেন ওই জাহাজে যাতে ওই রহস্যের পর্দা উঠানো যায়। যখন একটি রেস্কিউ টিম SS অরেঞ্জ ম্যাডান এ উঠে যায় তখন ভিতরের পরিবেশ ছিল অনেক ঠান্ডা এবং সম্পূর্ণ নীরব। তখনই তাদের চোখে পড়ে প্রথম মৃতদেহ। এটি কোনো সাধারণ লাশ ছিল না, বরং সেই ব্যক্তির মুখ ভয়ে বিকৃত হয়ে গিয়েছিল। তার চোখ এবং মুখ পুরোপুরি খোলা ছিল। দেখে মনে হচ্ছিল যেন মৃত্যুর সময় এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল যা কল্পনা করা যায় না। তার দেহ শক্ত হয়ে গিয়েছিল এবং হাত
সামনের দিকে প্রসারিত ছিল, যেন সে কোনো কিছু থামানোর চেষ্টা করছিল। রেস্কিউ টিম এগিয়ে গেল এবং তারা আরো লাশ খুঁজে পেল। ডেকের চারিদিকে সব জায়গায় মৃতদেহ ছড়িয়েছিল। ক্যাপ্টেন তার নিজের জায়গাতেই মৃত্যু অবস্থায় পড়েছিল। বাকি অফিসাররা ব্রিজে মারা গিয়েছিল। এমনকি জাহাজের কুকুরটিও মৃত অবস্থায় পাওয়া যায়। কুকুরটিরও মৃত্যু স্বাভাবিক মনে হচ্ছিল না, সেও শক্ত হয়ে গিয়েছিল এবং তার মুখও খোলা ছিল। সবচেয়ে অবাক করার বিষয় ছিল কোনো মৃত্যুতেই আঘাতের কোনো চিহ্ন ছিল না, কোনো নখের ক্ষত ছিল না, না কোনো আঘাতের চিহ্ন ছিল, না কোনো লড়াইয়ের চিহ্ন সেখানে পাওয়া গিয়েছিল। শুধু সবার মুখেই ছিল সেই একই ভয়ঙ্কর অভিব্যক্তি। যখন রেস্কিউ টিম অডিও রুমে পৌঁছায়, সেখানে তারা সেই অডিও অপারেটর এর লাশ খুঁজে পায়, যে এইসব অডিও মেসেজ পাঠিয়েছিল। তার আঙ্গুলগুলো এখনো মর্স কোড কি এর উপর সেই অবস্থায় ছিল, যেভাবে সে আই ডাই মেসেজ পাঠিয়েছিল। সিলভার স্টার এর রেস্কিউ টিম এর কাছে একটি বিষয় পরিষ্কার হয়ে যায়, এখানে কিছু অত্যন্ত অস্বাভাবিক ঘটেছে, কারণ কোনো লাশেই স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল না এবং সবার মৃত্যু ভয়ের কারণে হয়েছে বলে মনে হচ্ছিল। এই পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় যে জাহাজটিকে দড়ি দিয়ে বেঁধে কাছের বন্দরে নিয়ে যাওয়া হবে, যাতে এই বিষয়ে আরো বিস্তারিত তদন্ত করা যায়। এখনই রেস্কিউ টিম দড়ি বাঁধা শুরু করেছিল, তখনই জাহাজের নিচের অংশে কার্গো হোল্ড নাম্বার 4 থেকে ধোঁয়া বের হতে শুরু করে। প্রথমে ধোঁয়া খুব হালকা ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন এত দ্রুত বিস্তার লাভ করে যে রেস্কিউ টিমের কাছে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তারা দ্রুত তাদের ছোট নৌকায় ফিরে যায় এবং নিজেদের প্রাণ বাঁচিয়ে সিলভার স্টারের দিকে চলে যায়। যেমনই তারা নিজেদের জাহাজে ফিরে আসে, এসএস অরেঞ্জ মেডান এ এক বিশাল বিস্ফোরণ ঘটে, যা জাহাজটি ধ্বংসাবশেষকে সমুদ্রের চারিদিকে ছড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সেই রহস্যময় জাহাজটি তার সব রহস্য এবং সেই ভয়ঙ্কর লাশগুলো নিয়ে সমুদ্রের গভীরে ডুবে যায়। এখন সেখানে আর কোনো প্রমাণ অবশিষ্ট ছিল না, শুধু ছিল সিলভার স্টার এর ক্রু সদস্যদের সাক্ষ্য, যারা পুরো ঘটনাটি নিজের চোখে দেখেছিল। কারণ কোনো প্রমাণই আর ছিল না, তাই অনেকেই এটিকে একটি বানানো গল্প বলে মনে করতে শুরু করলো এবং কেউ কেউ এটিকে নিয়ে বিভিন্ন কনস্পিয়ারি থিওরি তৈরি করতে থাকে। কিছু গবেষকদের মতে এসএস অরেঞ্জ মেডান নামে কোনো জাহাজ অফিসিয়ালি রেজিস্টারই ছিল না। লর্ড শিপিং রেজিস্টার, যা বিশ্বের সব জাহাজের রেকর্ড রাখে, সেখানে এই জাহাজের কোনো নাম খুঁজে পাওয়া যায়নি। তবে অন্যদিকে এই ঘটনার উপর বিশ্বাস রাখা মানুষেরা, অর্থাৎ গবেষকরা মনে করে এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরবর্তী সময়। সেই সময় অনেক সমুদ্রগামী জাহাজ ভুয়ো নাম ব্যবহার করে চলতো, অথবা একেবারে রেজিস্টার করা থাকতো না। সম্ভবত এসএস অরেঞ্জ মেডান ও সেইগুলোর মধ্যে একটি ছিল, অথবা এটি কোনো অবৈধ কার্যকলাপে জড়িত ছিল বলেই এটিকে রেজিস্টার করা হয়নি। কিছু বছর পর 1954 সালে ডাচ নিউজ পেপারে একটি আর্টিকেল প্রকাশিত হয়, সেখানে এসএস অরেঞ্জ মেডান এর পুরো ঘটনাটি বর্ণনা করা হয়। সেখানে কিছু মানুষের সাক্ষাৎকারও ছাপা হয়, যারা আগে এই রহস্যময় জাহাজে কাজ করেছিলেন। তাদের মধ্যে কিছু স্ক্রু মেম্বার দাবি করেন যে এসএস অরেঞ্জ মেডান অবৈধ পণ্য স্মাগল করত, তার কারণেই সম্ভবত এটিকে রেজিস্টার করানো হয়নি। তাদের এই বয়ান থেকে যখন জাহাজের মালিককে খুঁজে বের করার চেষ্টা করা হয়, তখন পর্যাপ্ত প্রমাণের অভাবে মালিকের পরিচয়ও নির্ধারণ করা যায়নি। এই ঘটনার বহু বছর পর 2003 সালে আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি CIA কিছু সিক্রেট ফাইল পাবলিক করে, যার মধ্যে একটি ফাইল এই রহস্যময় জাহাজ এসএস অরেঞ্জ মেডান এর সঙ্গে সম্পর্কিত ছিল। এটি ছিল একটি চিঠি যা 1958 সালের 29 মে CIA কে লেখা হয়েছিল। এই চিঠিতে ঘটনার বিস্তারিত বর্ণনার পাশাপাশি লেখক উল্লেখ করেন যে তিনি বিশ্বাস করেন এসএস অরেঞ্জ মেডান এর স্ট্র্যাটেজি যদি সমাধান করা যায়, তাহলে এখানে নিখোঁজ হওয়া বহু বিমান এবং সমুদ্রগামী জাহাজের রহস্যেরও উত্তর পাওয়া যেতে পারে। এই চিঠির উপর CIA কোনো তদন্ত করেছিল কিনা তা স্পষ্ট নয়, তবে এই নথিটিকে পরবর্তী 45 বছর পর্যন্ত গোপন ফাইলে রাখা হয় এবং পরে 2003 সালে এটি ডিসক্লাসিফাইড করা হয়। আজও এটি CIA এর ওয়েবসাইটে পাওয়া যায়। সেই সময় সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য এবং যৌক্তিক তথ্য ছিল যে এসএস অরেঞ্জ মেডান এ কোনো বিপজ্জনক কেমিক্যাল কার্গো ছিল। মনে রাখতে হবে, তখনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সদস্য শেষ হয়েছে। জাপান এবং জার্মানির কাছে তখন অনেক মারাত্মক কেমিক্যাল ছিল বলে মনে করা হয়। ধারণা করা হয় এই জাহাজটি সেই সব ডেডলি কেমিক্যালস স্মাগলিং করছিল, যেমন পটাশিয়াম সায়ানাইড বা নাইট্রোগ্লিসারিন। বিশেষজ্ঞদের মতে যদি সমুদ্রের লবণাক্ত পানি পটাশিয়াম সায়ানাইডের সাথে মিশে যায়, তাহলে অত্যন্ত বিষাক্ত গ্যাস তৈরি করতে পারে। এই গ্যাস মানুষের ফুসফুসে গিয়ে কেমিক্যাল রিয়াকশন ঘটায় এবং শ্বাসরোধ হয়ে দ্রুত মৃত্যু ঘটাতে পারে।
এই তথ্য অনুযায়ী ব্যাখ্যা দেওয়া হয় যে মৃতদেহগুলোর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। আর নাইট্রোগ্লিসারিনের কথা বললে এটি একটি এক্সপ্লোসিভ কেমিক্যাল। যদি এটিকে ঠিকভাবে সংরক্ষণ না করা হয় তাহলে এটি নিজে থেকেই জাহাজটিকেও বিস্ফোরিত করে দিতে পারে। হতে পারে রেস্কিউ টিম যে আগুন দেখেছিল সেটিও সেই কেমিক্যালেরই ফল। আরেকটি দৃষ্টিকোণ হলো হয়তো এই জাহাজটি ইউনিট 731 এর কোনো মালামাল বহন করেছিল। ইউনিট 731 ছিল জাপানি সেনাবাহিনীর একটি ভয়ঙ্কর ইউনিট যারা মানুষের উপর বায়োলজিক্যাল এক্সপেরিমেন্ট চালাতো। আমেরিকান ইন্টারভেনশন এর পর জাপান যুদ্ধে পরাজিত হলে তাদের অনেক সায়েন্টিস্টকে আমেরিকা নিজেদের অধীনে নিয়ে যায়। সম্ভবত এই জাহাজটিতে সেই সিক্রেট বায়োলজিক্যাল উইপন্স বা কেমিক্যালস বহন করছিল এবং পথে কোনো লিকেজের কারণে পুরো ক্রু মারা যায়। কারণ এটি ছিল একটি সিক্রেট মিশন, তাই জাহাজটিকে কোথাও রেজিস্টার করানো হয়নি। আর যখন CIA 45 বছর পর সেই চিঠি ডেক্লাসিফাই করে তখন এই থিওরির উপর মানুষের বিশ্বাস আরও দৃঢ় হয়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিলভার স্টার এর ক্রু জানিয়েছিলেন যে সেখানে পরিবেশ ছিল খুবই ভারী। কুকুরটির মৃত্যু এবং তার হঠাৎ স্টাফি হয়ে যাওয়া ভঙ্গি ইঙ্গিত করে যে হয়তো সে সেখানে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছিল। এই বিষয়টি ঘটনাটিকে আরও বেশি সুপার ন্যাচারাল মিস্ট্রির দিকে নিয়ে যায়। SS অরেঞ্জ মেডান এর বাস্তবতা আজও সমুদ্রের গভীরে কোথাও দাফন হয়ে আছে। আমরা শুধু অনুমানই করতে পারি যদি আমরা যুক্তিসঙ্গতভাবে চিন্তা করি। তাই কেমিক্যাল লিকেজ থিওরিটাই সবচেয়ে শক্তিশালী মনে হয়। জাপানি ওয়ার ক্রাইমস এর সময় ব্যবহৃত কেমিক্যালস স্মাগল করা হয়েছিল আর সেফটি এর অভাবে সেই নিরীহ সোলজারদের প্রাণ চলে যায়। এই ঘটনা পৃথিবীর সেই অল্প কয়েকটি ঘটনার মধ্যে একটি যা আমাদের মনে করিয়ে দেয় সমুদ্র নিজের মধ্যে কত রহস্য লুকিয়ে রাখে। আজও যখন কোনো জাহাজ স্ট্রেট অফ মালাক্কা দিয়ে যায় তখন পুরো সোলজার্সরা SS অরেঞ্জ মেডান এর গল্প মনে করে। এই গল্প আমাদের শেখায় মানুষ যতই উন্নত করুক না কেন নেচার এবং ফেড এর সামনে সে আজও অসহায়। আশা করি MD শাকির আলী ফ্যাক্ট এর ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে, তাই লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব।